প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে নতুন ইংরেজি নতুন বছর 2025-এর প্রথম দিনে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। 2025 আমাদের জন্য একটি অপার সম্ভাবনা নিয়ে এসছে। তার কারণ গত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন, মানুষের বাক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, দুর্নীতি, বিভিন্ন অনাচারের মাধ্যমে দেশকে প্রায় পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল। অথচ বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। আমি আসব এই কথাটা পরের দিকে। তবে প্রাথমিকভাবে আমি কিছু কথা বলে নিতে চাই যে গত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, হত্যা, বিভিন্ন গুম খুন, এইগুলিকে প্রতিহত করে এইগুলো ফেস করে আসছিল। সেই সময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদের বৈষম্য বিরোধী বা কোটা আন্দোলন শুরু হয়। এই কোটা আন্দোলনের সাথে আমরা দেখেছি সমস্ত দেশের এই আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের দোসররা বাদে সবাই অংশগ্রহণ করেছে এবং এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের প্রধান এবং তার দোসররা অধিকাংশই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু অনেকেই এখনও দেশে আছে, তারা বিভিন্নভাবে আমাদের মধ্যে অনৈক্য, বিভেদ এবং বিভিন্ন রকম অনাচার সৃষ্টি করার জন্য সচেষ্ট আছে। আর যারা বাইরে গিয়েছে তারাও দেশের বাইরে থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের বিভিন্ন রকম ইন্ধন, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদেরকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কাজে এখন আমাদের একদিকে যেমন আশার আলো আমরা দেখতে পাচ্ছি নতুন বছরে, স্বৈরাচার নাই, কিন্তু আরেকদিকে আমরা চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছি। তার কারণ যখন ফ্যাসিবাদ চলে গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, নতুন ছাত্র যারা আছে তাদের অনেক প্রত্যাশা, বিভিন্ন দলের বিভিন্ন রকম এজেন্ডা, বিভিন্ন রকম উপদলীয় প্রত্যাশা, বিভিন্ন আবার সুবিধাবাদী গোষ্ঠী, বিভিন্ন জায়গায় চাঁদাবাদী, এই সমস্ত কমপ্লেক্সগুলো দেশে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বিজয়, এই স্বৈরাচারকে হটিয়ে নতুন দেশ বিনির্মাণে, নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার যে প্রত্যয়, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। কাজেই আজকে আমি এই 2025-এর প্রথম দিকে সবার কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারা সবাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, উপদলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্বৈরাচারী আমলে যে সমস্ত অন্যায়গুলি করেছে, সেই অন্যায়গুলি তো প্রশ্নে ওঠে না আবার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেদিকে সচেষ্ট হতে হবে। এবং ছাত্র জনতাকে, বিশেষ করে ছাত্ররা এবং যে সমস্ত জনসাধারণ বুক পেতে দিয়েছিল আমরা সহ, তাদেরকে বিনীতভাবে বলবো, তাদের প্রতি স্যালুট, তাদেরকে অভিনন্দন জানাই। তারা আন্দোলন করেছে, তাদেরকে কিন্তু আরও ধৈর্যশীল, আরও মার্জিত এবং যারা অভিজ্ঞ আছে, এতদিন রাজনীতি করে আসছে, সমাজে বিভিন্ন অবদান রেখে আসছে, তাদের সম্পর্কে কিন্তু কথাবার্তা সচেতন হতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, কথার টোন, এগুলো কিন্তু আমাদেরকে আরও একটু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যত্নশীল হতে হবে, যাতে তারা না ভাবে যে এক ফ্যাসিবাদ যাওয়ার পরে আবার আমরা উগ্র হয়ে উঠছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এক্সিস্টিং যে আমাদের রাজনৈতিক দলগুলি আছে, আমি কারো নাম বললাম না, তাদের দায়িত্ব আরও অনেক বেশি। তাদের দলীয় নামে যাতে
আবার সেই আগের মতো চাঁদাবাজি, আগের মতো টেন্ডারবাজি এইগুলি না হয়, সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকারের যে সমস্ত কর্তা ব্যক্তিরা আছে, সরকারি ব্যক্তিরা আছে, তাদের অধিকাংশই কিন্তু পূর্বের আমলের। আমরা অনেক ক্ষেত্রে দেখছি তাদের অনেকেই এখন নব্য, আমি দলের নাম বললাম না, সেই আওয়ামী লীগ বাদ দিয়ে এখন তারা নতুনভাবে খোলস পাল্টিয়ে তারা বিভিন্ন কর্ম করছে। আমরা সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন পরিচালনা করবে এই সমস্ত আমলাদের মাধ্যমে। তার কারণ উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, এসপি সাহেব, ডিসি সাহেব, এডিসি সাহেবরা, জেলা প্রশাসক যারা এবং সচিবালয়ে যারা বসে আছে, তারা কিন্তু ম্যানিপুলেশন করা এবং বিভিন্ন রকম কারসাজি করায় সরকার বা বিভিন্ন দলকে সহযোগিতা করে থাকে। কাজেই আমি মনে করি যে কোনো সংস্কারের আগে সবচেয়ে এই প্রশাসনিক সংস্কার, এই অ্যাসেসমেন্ট করা দরকার, ডায়াগনোসিস করা দরকার যে গত সরকারের আমলে কারা নিয়োগপ্রাপ্ত হয়ে কারা সেই দলকে এই সমস্ত 16 বছর টিকিয়ে রাখতে সহায়তা করেছে। আমরা দেখতে পেলাম 4-5 অগাস্টের পরেই বড় ধরনের একটা পদোন্নতি হলো সচিবালয়ে। সারা দেশের মানুষ যখন গার্মেন্টস শিল্পে অ্যানার্কি চলছে, তারা বেতন পাচ্ছে না, ব্যাংক লুট করে নিয়ে গিয়েছে, সেখানে সচিবালয়ে চলছে পদোন্নতি এবং ঢালাওভাবে তখন ওই স্বৈরাচারের দোসররাও অনেকে পদোন্নতি পেয়ে গিয়েছে। তারা বিভিন্নভাবে নতুন যে সরকার এসছে বা নতুন যারা প্রভাবশালী তাদেরকে ধরে তারা পদোন্নতি পেয়ে যাচ্ছে। কেউ উপসচিব থেকে যুগ্ম সচিব, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব, এবং সচিবরা আরও বেশি অনেকে পাওয়ারফুল হচ্ছে। এবং এদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? সামনে যত সংস্কারই করি না কেন, এই সমস্ত লোকজন আরও বেশি পাওয়ারফুল হচ্ছে এবং তারা সামনে দেশকে অস্থিতিশীল করতে অনেক বেশি নেতিবাচক, নেগেটিভ ভূমিকা রাখবে এবং এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। কাজী সচিবালয়ে যদি এই যে পদের চাইতে অনেক বেশি লোকজন এখানে গত পতিত সরকার নিয়োগ দিয়েছে, এদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হোক। তারপর যারা পদোন্নতি পেয়েছে, দেয়া হয়ে গেছে, ঠিক আছে, তাদেরকে দেখা হোক। ওই প্রজ্ঞাপনে আছে যে পরবর্তীতে কোনো যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই এটা দেখা দরকার। বলা হয়েছে যে সরকারি কর্মচারীদেরকে সম্পত্তির হিসাব দিতে হবে, কিন্তু সরকারি কর্মচারীরা যারা সচিবালয়ে আছে তারা কিন্তু অনেক বেশি চতুর, অনেক চালাক, তারা নিজেদের নামে টাকা পয়সা বেশি রাখে না। তা আমি এক ব্যাংকারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তাদের ব্যাংক হিসাব দেখলে যদি বাংলাদেশ ব্যাংক থেকে সমস্ত তফসিলি ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে পাওয়া যাবে, কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে না। আপনি তাদের পরিবারের যে সদস্য আছে, তার স্ত্রী, তাদের সন্তান, তাদের ভাই বোন, তাদের অ্যাকাউন্টগুলা আপনারা দেখেন কি লেনদেন হয়েছে গত 5 বছরে, গত 3 বছরে, তাহলেই পাবেন যে কত দুর্নীতি তারা করেছে। এদেরকে প্রথমত অপ্রয়োজনীয় কর্মকর্তাদের, আগের আমলের নিয়োগপত্র প্রাপ্ত, এদেরকে অবসরমূলক, বাধ্যতামূলক অবসরে পাঠান এবং তাদের সমস্ত আর্থিক লেনদেন পরীক্ষা করে তাদেরকে শাস্তির আওতায় আনেন। দুদককে আরও শক্তিশালী করেন। আমি জানি দুদকের যে বর্তমান চেয়ারম্যান, তাকে অনেক আগের থেকে জানি, তিনি অনেক সৎ, মেধাবী এবং কর্মতৎপর লোক। তাকে বলবো দুদককে আরও শক্তিশালী করেন। বর্তমান সরকার আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি দেশের বিভিন্ন দেশে গিয়েছি, তারা
অনেকে বললে আপনারা কিছু মনে করবেন কিনা জানি না, বাংলাদেশকে অনেকে চেনে, ও তুমি প্রফেসর ইউনূসের দেশের লোক। সেই দেশের সন্তান হয়ে আমরা যদি নিজেরা আবার হানাহানি এই সমস্ত আওয়ামী দূষরদের খপ্পরে পড়ে দেশটাকে আবার সেই পেছনের দিকে নিয়ে যাই, তার চাইতে দুঃখজনক আর কিছু হবে না। ইতিমধ্যে আপনারা অনেকেই বলেছেন যারা জ্ঞানীগুণী যে সুযোগ সবসময় আসে না, এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আজকে বছরের প্রথম দিনে আমি বিনীতভাবে অনুরোধ করব সবার কাছে, এই সমস্ত হানাহানি, এই সমস্ত দলীয় উপদলীয় কোন্দলের ঊর্ধ্বে উঠে এসে আমরা 5ই আগস্টে 4ই আগস্টে যেভাবে জুলাই আগস্টের বিপ্লবে একসাথে কাজ করেছি, সেই একসাথে কাজ করে আমরা প্রয়োজনীয় যে সংস্কার আছে সেই সংস্কারগুলো দ্রুত করে একটা নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাই। এবং যে সমস্ত সংস্কারগুলি কমিশন করা হয়েছে সেই কমিশনগুলো যে রিপোর্ট দেয় তাদের মধ্যে যতগুলি বাস্তবায়ন দরকার, তবে আমি আগেই বলেছি সবচেয়ে আগে দরকার আমলাতন্ত্রকে আওয়ামী মুক্ত করা, এবং যারা পদোন্নতি পেয়েছে তাদেরকে, এবং তারা বিভিন্ন সরকারি বিভিন্ন পদে নিজের পদে পদোন্নতি ছাড়াও বিভিন্ন ভাবে সুবিধাভোগী পদে তারা বিভিন্ন কৌশলে ঢুকে গিয়েছে। বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের তারা গভর্নিং বডির অ্যাডহক কমিটিতে চেয়ারম্যান বিভিন্ন রকম সদস্য হয়েছেন। এগুলা আমার মনে হয় পরীক্ষা করার দরকার এসেছে। আমি অত্যন্ত বিনীতভাবে আমাদের অন্তর্বর্তী সরকারকে বলবো যে এইগুলোর দিকে আপনারা নজর দেন। আমি দ্বিতীয় যে কথাটি বলবো আমাদের সম্ভাবনা, আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে যে আমাদের 18 কোটি জনসংখ্যা, যার মধ্যে অধিকাংশই আমাদের অনেক বৃহদাংশ হচ্ছে এবার ভোটার হবে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদের উপরে আমাদের দেশ সামনে চলবে। সেই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো, এখন আমাদের 1 নম্বর হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান তুল্য যারা আছে তাদের নিজেদেরকে জীবন গড়ে তুলতে হলে আবার শিক্ষা অবস্থায় ফিরে যেতে হবে এবং ভবিষ্যৎ স্বপ্ন দেখতে হবে। এই শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা সীমাবদ্ধ না রেখে এটাকে কিভাবে আমরা কর্মমুখী শিক্ষা রূপান্তর করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য সরকারের ভূমিকা অনেক। আমাদের এই যে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আছে, এখানে শুধু ডিগ্রি দেওয়াটা বড় কথা না। আমি পার্শ্ববর্তী অনেক দেশ দেখেছি। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট হিসেবে, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে অন্যান্য দেশগুলি শ্রীলঙ্কা কিভাবে ঘুরে দাঁড়ালো, তাদের প্রফেশনালিজম আছে এবং তাদের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা। তারা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কর্মক্ষেত্রে কিভাবে কাজে লাগাবে সেটা অনেকাংশে তারা প্রশিক্ষিত হয়। এই জন্য আমাদের সরকারেরও ভূমিকা অনেক বেশি। তার কারণ আমাদের রেমিটেন্সের বিরাট অংশ আসে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাইরা যারা বিদেশে অনেক কষ্ট করে যায়। এখানে ভারতের একজন লোক যদি একটা ট্রেডে যায় তার যদি খরচ হয় 60-70 হাজার রুপি, আমাদের এই দালালদের খপ্পরে পড়ে যেতে প্রয়োজন হয় 5-6 লক্ষ রুপি। এটার থেকে পরিত্রাণ পেতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যে স্কিল, যে দক্ষতা নিয়ে যাওয়ার দরকার, সেই স্কিল বা দক্ষতা যাতে আমাদের দেশের থেকেই আমাদের রেমিটেন্স যোদ্ধারা পেয়ে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই যে আমাদের বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় আছে, জনশক্তি ব্যুরো আছে,
বিভিন্ন আমাদের টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো আছে, এইগুলোকে আমাদের কার্যকর করতে হবে। আমরা এ ব্যাপারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিতে পারি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশে রিজনাল রিসোর্স সেন্টার, স্টাডি সেন্টার আছে। তাদের মাধ্যমে আমাদের যে গতানুগতিক ট্র্যাডিশনাল শিক্ষা চলছে, এগুলোর পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিতে পারি। আমাদের টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলা শুধু ডিগ্রি দেওয়ার কারখানায় পরিণত হয়েছে। এইগুলাকে কর্মমুখী করতে হবে, এগুলাকে অ্যাক্টিভেট করতে হবে ভালো মতো। তৎকালীন সরকারের একটা এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে, সেটাকে কার্যকর করতে হবে। এই জন্যে আমরা বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, BSHRM, আমরা এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে ওয়ার্ল্ড ফেডারেশন অফ পিপলস ম্যানেজমেন্টের সাথে বিভিন্ন আমাদের কানেক্টিভিটি বিভিন্ন দেশের সাথে আছে। আমাদের সহযোগিতার জন্য ডাকলে আমরা সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছি, সহযোগিতা দেওয়ার জন্য আমরা সহযোগিতা দিব। আর আমাদের যে একটা প্রতিষ্ঠান PTDCA, প্রোগ্রেসিভ ট্রেনিং ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েটস, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কর্মসূচি দিয়ে আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য। আমাদের সম্ভাবনার মধ্যে এইটা সবচেয়ে বড় সম্ভাবনা। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে, আমাদের শিক্ষার্থীদেরকে গত 16 বছরের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। তার কারণ, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে আগে তার শিক্ষা ব্যবস্থাকে, তার মূল্যবোধকে, তার ইন্টিগ্রিটিকে নষ্ট করা দরকার, এবং সেটাই করা হয়েছিল। সেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, কর্মমুখী শিক্ষা করতে হবে, এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে যে সমস্ত প্রশিক্ষণ বা স্কিল ডেভেলপমেন্টের যে ইনিশিয়েটিভগুলো আছে, সেইগুলোকে ম্যাক্রো লেভেলে এনে একটা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করে তার আওতায় বিভিন্ন সংস্থার কাজগুলি আমাদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের জন্য কীরকম চাহিদার, কী ট্রেডের কী ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত জনবল দরকার, সেই ধরনের জনবল তৈরি করার জন্য শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম কর্মসূচি ইমিডিয়েটলি নেওয়া দরকার। তো আমি আজকে আর কথা বাড়াতে চাই না। নতুন বছরে আমি মনে করি আমরা সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে হয়ে, ছাত্র জনতা, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, প্রত্যেকে এক হয়ে এক বাংলাদেশের জন্য এগিয়ে যাব। আমাদের বিভিন্ন আদর্শগত ভিন্নতা থাকতে পারে, আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে আমরা চর্চা করব। গণতান্ত্রিক পদ্ধতি যাতে ফিরে আসে, বৈষম্যহীন, নীতি বর্জিত, ইন্টিগ্রিটির বাইরে কোনো কার্যক্রম যাতে না হয়, এই জন্য আমরা সবাই এগিয়ে আসি। আমরা এই অধ্যাপক ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যাতে নাকি আমাদের এই বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে পারি, এবং এই কাজগুলি দ্রুত করা দরকার। এই যে বিভিন্ন সংস্কার কমিটিগুলা যত দীর্ঘায়িত করব, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরত যে এই সমস্ত কার্যক্রমগুলি গ্রহণ করতে যত বিলম্ব করব, তত এই প্রতিক্রিয়াশীল চক্র, এই আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে থাকা স্বৈরাচার এবং দেশের অভ্যন্তরে বিভিন্ন রকম স্বৈরাচার এবং বিভিন্ন রকম দলীয় উপদলীয় যে স্বার্থান্বেষী মহল, তারা তৎপর হয়ে উঠবে। আমি বিশ্বাস করি তারা কিছু করতে পারবে না। আমরা যদি না, অবশ্যই আমরা এক থাকবো সবাই, এবং এই দেশকে আবার সেই আমাদের স্বাধীনতা যুদ্ধে আমার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, এরকম লাখো ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। গত 16 বছরে অনেকেই গুম হত্যার শিকার হয়েছে, এবং জুলাই আগস্টে অনেকে আমাদের ভাই নিহত হয়েছে, অনেকে আহত পঙ্গু হয়ে
কাতরাচ্ছে, অনেকে চোখ হারিয়েছে। তাদের এই রক্ত এবং এই ত্যাগের বিনিময়ে আমরা অবশ্যই এই সুযোগকে হাতছাড়া করব না। সুন্দর বাংলাদেশ 2025-এর শুরুতে আমরা করব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।